এক সময়ের কথা পাহাড়ের কোলে এক ছোট্ট শান্ত গ্রাম ছিল। সেখানকার বাতাস যেন গান গিয়ে চারদিকে ছড়িয়ে দিত যে এই গ্রামের মাটিতে আজও সততার সুগন্ধ মিশে আছে। কিন্তু একদিন এক অন্ধকার রাতে যখন আকাশে চাঁদটা এমনভাবে ঝুলেছিল যেন কোনো চোর গ্রামের ওপর নজর রাখছে, ঠিক তখন গ্রামের শেষ প্রান্তে অবস্থিত এক পুরনো হাবেলি থেকে এক ভয়ানক চিৎকার ভেসে এলো, চোর চোর, আমার সব খজনা লুটে নিল। সেই চিৎকার এতটাই ভয়ানক ছিল যে গ্রামের কুকুরগুলো ডাকতে শুরু করল, গবাদি পশুরা ভয়ে ছোটাছুটি করতে লাগল এবং গ্রামবাসীর ঘুম ভেঙে গেল। সবাই ভাবল হয়তো কোনো ডাকাত এসেছে, কিন্তু সকাল হতেই জানা গেল ওটা ছিল হাবেলির মালিক, ধনী ব্যবসায়ী রহিম বক্সের কণ্ঠ। সে রাগে পাগল হয়ে যাচ্ছিল, কারণ তার হাবেলির সবচেয়ে মূল্যবান সম্পদ, একটি পুরনো সোনার সিন্দুক, গায়েব হয়ে গিয়েছিল। রহিম বক্স ছিল এমন একজন মানুষ যার চোখে ছিল লোভের ঝিলিক আর মুখে ছিল মিথ্যে বলার অসাধারণ দক্ষতা। সে গ্রামের গরিব মানুষদের ঠকাত, তাদের পরিশ্রমের টাকা হরণ করত এবং তাদের অসহায়তা দেখে হাসত। কিন্তু সেই রাতের ঘটনা তাকে অস্থির করে তুলেছিল। এই গ্রামেই বাস করতেন মোহাম্মদ আশরাফ নামের এক অতি সাধারণ কৃষক, যাকে সবাই ভালোবেসে আশরাফ চাচা বলে ডাকত। তার সামান্য কিছু জমি ছিল, যেখানে সে গম আর ধান চাষ করত। যা বেঁচে যেত তা বাজারে বিক্রি করে সংসার চলত। তার স্ত্রী ফাতেমা ছিলেন অত্যন্ত পরিশ্রমী। তিনি ঘর সামলানোর পাশাপাশি কাপড় সেলাই করে কিছু বাড়তি টাকা আয় করতেন। তাদের ছেলে আদিল, যার বয়স মাত্র ১৬ বছর, কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম তেজ, যা সমবয়সী ছেলেদের মধ্যে দেখা যায় না। আদিল পড়াশোনায় খুব মেধাবী ছিল এবং তার পুরনো গল্পের বই পড়ার খুব শখ ছিল, বিশেষ করে সেই সব গল্প যেখানে গরিবরা জয়ী হয় আর লোভী ধনীরা শিক্ষা পায়। আশরাফ চাচা সবসময় আদিলকে বলতেন, বাবা, পৃথিবীতে সততাই সবচেয়ে বড় সম্পদ। যারা অন্যকে ঠকায় তাদের শেষ পরিণতি খুব খারাপ হয়। সেবার ছিল কনকনে শীত। তুষারপাতের কারণে ফসল পাকতে দেরি হচ্ছিল, যার ফলে আশরাফ চাচার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল। একদিন তিনি কিছু গম নিয়ে গ্রামের এক পুরনো জাঁতা কলে পিষিয়ে আটা তৈরি করলেন। তিনি ভাবলেন বাজারে গিয়ে আটা বিক্রি করে কিছু টাকা আনবেন, যাতে ঘরের খরচ চলে। আদিল সাথে যেতে চাইলে আশরাফ চাচা হাসি মুখে মানা করে বললেন, না বাবা, তুই এখনো ছোট, বাজারের ধূর্ত ব্যবসায়ীদের চাতুরি থেকে বাঁচা সহজ নয়, আমি একাই যাই। আশরাফ চাচা তার পুরনো গাধার গাড়ি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। বাজারে পৌঁছে এক কোণে গাড়ি দাঁড় করিয়ে তিনি আটার ঝুড়িগুলো সামনে রাখলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও কোনো ক্রেতা আসছিল না। তুষারপাত আর হাড় কাঁপানো শীতে তার শরীর কাঁপছিল। তখনই দূর থেকে এক সুসজ্জিত ঘোড়ায় চড়ে এক ব্যক্তিকে আসতে দেখা গেল। সে ছিল সেই রহিম বক্স। তার পরিপাটি দাড়ি, দামি পোশাক আর চোখের সেই লোভী দৃষ্টি, যা আশরাফ চাচার মতো সহজ সরল মানুষকে দূর থেকেই চিনে নিতে পারত। রহিম বক্সের নজর পড়ল আটার ঝুড়ির ওপর। তার মনে পড়ল সকালে তার স্ত্রী বলেছিল আজ টাটকা আটার রুটি বানাবে, কিন্তু ঘরে আটা নেই। সে আশরাফ চাচার কাছে গিয়ে খুব মিষ্টি গলায় বলল, আরে ভাই, কি বিক্রি করছ? আটাগুলো তো খুব পরিষ্কার লাগছে। আশরাফ চাচা খুশি হয়ে বললেন, জি সাহেব, আজই পিষিয়ে আনা টাটকা আটা, আমাদের গ্রামের সবচেয়ে ভালো গম, আপনি চাইলে সস্তায় দিয়ে দেব। রহিম বক্স আশরাফ চাচাকে খুঁটিয়ে দেখল। জীর্ণ পোশাক, কিন্তু মুখে সততার ছাপ। সে মনে মনে ভাবল, এ তো একদম বোকা লোক, আজ একে ভালোই ঠকানো যাবে। সে জিজ্ঞেস করল, ভাই, এই পুরো গাড়ির দাম কত নেবে? আশরাফ চাচা ভাবলেন সব মাল একসাথে বিক্রি হয়ে যাবে, তাই তিনি তড়িঘড়ি করে বললেন, মাত্র ৫০০ টাকা দিন, সব নিয়ে যান। রহিম বক্স সাথে সাথে ৫০০ টাকা বের করে দিয়ে বলল, ঠিক আছে, কিন্তু এই আটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে, কাছেই আমার হাবেলি। আশরাফ চাচা তাকেও গাড়িতে বসিয়ে হাবেলির দিকে রওনা হলেন। হাবেলিতে পৌঁছনোর পর আশরাফ চাচা বললেন, সাহেব, তাড়াতাড়ি আটাগুলো নামিয়ে নিন, আমাকে বাড়ি ফিরতে হবে। রহিম বক্স এক কুৎসিত হাসি হেসে বলল, আটা নামাবো কেন? আমি তো ৫০০ টাকায় পুরো গাড়িই কিনে নিয়েছি, এখন এই গাড়ি আর আটা সবই আমার।
আশরাফ চাচা আকাশ থেকে পড়লেন। তিনি বললেন, সাহেব, আমি তো আটার দাম বলেছিলাম, গাড়ি তো আমার রুটি রুজি। রহিম বক্স কঠোর স্বরে বলল, আমি জিজ্ঞেস করেছিলাম পুরো গাড়ির দাম কত, আর তুমি নিজেই বললে 500 টাকা। এখন কথা ঘোরাচ্ছ? তোমাদের মতো মানুষরা কথা দিয়ে কথা রাখে না। এরপর সে তার চাকরদের ডাকল। তারা বৃদ্ধ আশরাফ চাচার গায়ে থাকা চাদর ও জামাকাপড় কেড়ে নিল, তাকে মারধর করে হাবেলি থেকে বের করে দিল। অসহায়, লজ্জিত আর শীতে কাঁপতে কাঁপতে আশরাফ চাচা বনের দিকে পালিয়ে গেলেন। সারা দিন সেখানে লুকিয়ে থেকে রাতের অন্ধকারে বাড়ি ফিরলেন। তার এই দশা দেখে ফাতেমা আর আদিলের বুক ফেটে গেল। তারা তাকে চাদর দিয়ে ঢেকে গরম দুধ খেতে দিল আর ঘটনার কথা জানতে চাইল। আশরাফ চাচা কেঁদে কেঁদে সব খুলে বললেন, কিভাবে রহিম বক্স তার সরলতার সুযোগ নিয়ে শুধু আটাই নয়, তার গাড়ি আর সম্মানও কেড়ে নিয়েছে। আদিলের রক্ত তকবক করে উঠল। সে রাগে ফেটে পড়ে বলল, আব্বাজি, কাল আমি বাজারে যাব, ওই ব্যবসায়ীর কাছ থেকে আপনার অপমানের প্রতিশোধ নেব আর আমাদের গাড়িটাও ফিরিয়ে আনব। আশরাফ চাচাস ছেলেকে সাবধান করে বললেন, না বাবা, ও খুব ধূর্ত আর নিষ্ঠুর লোক, তুই আবার কোনো বিপদে পড়বি না তো? কিন্তু আদিল দৃঢ় কণ্ঠে বলল, আব্বাজি, আপনি শুধু ওর হুলিয়াটা বলে দিন, তারপর দেখুন আপনার ছেলে কিভাবে সম্মান ফিরিয়ে আনে। আশরাফ চাচা রহিম বক্সের বর্ণনা দিলেন, লম্বা দাড়ি, বাঁ চোখে কাজল আর সেই সাপের মতো বিষাক্ত হাসি। পরদিন সকালে আদিল প্রতিবেশী একজনের কাছ থেকে একটি গাধার গাড়ি চেয়ে নিল। তাতে টাটকা আটা ভরে সে ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়াল যেখানে তার বাবাকে ঠকানো হয়েছিল। কিছু সময় পর রহিম বক্স দম্ভের সাথে সেখানে হাজির হল। আদিলের মাসুম মুখ আর শান্ত ভঙ্গি দেখে সে মনে মনে ভাবল, কাল বাপকে ঠকিয়েছি, আজ ছেলের পালা। এ তো আরও বেশি বোকা মনে হচ্ছে, এবার আটা আর গাড়ি দুটোই একদম সস্তায় হাতিয়ে নেব। রহিম বক্স আদিলের কাছে এসে বলল, ভাই, এই গাড়িটা কি আছে? আদিল খুব নম্রভাবে উত্তর দিল, সাহেব, একদম টাটকা আটা, এমন খাঁটি আটা আপনি আগে কখনো দেখেননি। রহিম বক্স বলল, বল দেখে, এই পুরো গাড়ির দাম কত? আদিল মুচকি হেসে বলল, সাহেব, মাত্র 1 মুঠো টাকা দিন, তাহলেই সব আপনার। রহিম বক্সের মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, বাহ, এ তো বাপের চেয়েও বড় গাধা, 1 মুঠো টাকা দিলেই সব পেয়ে যাব। রহিম বক্স মনে মনে ভাবল, 10 টাকার 10টি নোট অর্থাৎ 100 টাকা দিয়ে আজ পুরো গাড়িটাই আমার হয়ে যাবে। সে কুটিল হেসে বলল, ঠিক আছে ভাই, তোমার সওদা আমার মঞ্জুর, কিন্তু টাকা আমি এখানে দেব না, বাড়িতে গিয়ে দেব। তুমি শুধু গাড়িটা আমার হাবেলি পর্যন্ত পৌঁছে দাও। চতুর আদিল কোনো কথা না বলে রাজি হয়ে গেল। হাবেলিতে পৌঁছনোর পর রহিম বক্স গাড়িটি ভেতরে ঢোকাল, তারপর পকেট থেকে 10 টাকার 10টি নোট বের করে মুঠি পাকিয়ে আদিলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও তোমার 1 মুঠো দাম, এখন গাড়িটা এখানেই রেখে তুমি বিদায় হও। আমাদের তো এটাই কথা ছিল, তাই না? আদিল অত্যন্ত গম্ভীর হয়ে বলল, সাহেব, দাম তো শুধু আটার ছিল, এই গাড়িটা আমার আব্বার, এটা আমার রুটি রুজির একমাত্র উপায়। আপনি মেহেরবানি করে আটাগুলো নামিয়ে নিন। রহিম বক্স রাগে দাঁত কিড়মিড় করে উঠল। সে গর্জে উঠে বলল, কি আজে বাজে বকছ? তুমি নিজেই বলেছিলে 1 মুঠো দামে পুরো গাড়ি দিয়ে দেবে, এখন কথা ঘুরিয়ে দিচ্ছ। বেশি কথা বললে তোমার বাবার মতো তোমাকেও লাঞ্ছিত করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আদিল শান্তভাবে সব শুনল, তারপর বলল, ঠিক আছে সাহেব, কথা যেহেতু এটাই ছিল, তবে দিন আপনার ওই 1 মুঠো দাম। রহিম বক্স যেই না তার মুষ্টিবদ্ধ হাত আদিলের দিকে বাড়াল, অমনি আদিল তার হাতটি অত্যন্ত শক্ত করে জাপটে ধরল এবং পকেট থেকে একটি ধারালো চাকু বের করে বলল, শুনুন সাহেব, আমি আমার গাড়ি আপনার কাছে রেখে যাচ্ছি ঠিকই, কিন্তু বিনিময়ে আপনার এই হাতটা বা মুঠিটা সাথে নিয়ে যাচ্ছি। রহিম বক্স ভয়ে থরথর করে কেঁপে উঠল। সে আর্তনাদ করে বলল, এ কি অভদ্রতা, আমার হাত ছাড়ো। আদিল অবিচল থেকে বলল, আপনি 1 মুঠোর বিনিময়ে আমার পুরো গাড়ি দখল করতে চেয়েছিলেন না? এখন এই মুঠোটা বা হাতটা আমার। চাকুর ধার আর আদিলের চোখের তেজ দেখে রহিম বক্স বুঝতে পারল ছেলেটি দমে যাওয়ার পাত্র নয়। সে ব্যথায় ও ভয়ে চিৎকার করে বলল, খোদার দোহাই বাবা, যা চাও তাই নাও, শুধু আমাকে ছেড়ে দাও। আদিল তখন তার শর্ত দিল,
আগে সেই গাড়িটা খালি করো যেটা কাল তুমি আমার বাবা মোহাম্মদ আশরাফের কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নিয়েছিলে, ওটা ফেরত দাও। আটার দাম বাবদ 1000 টাকা দাও এবং এখন থেকে আমাকে মাসে 1000 টাকা বেতনে তোমার হাবেলিতে চাকরি দিতে হবে। প্রাণ বাঁচানোর আর কোনো উপায় না দেখে রহিম বক্স হাত জোড় করে সব শর্ত মেনে নিল। আদিল চাকু সরিয়ে নিয়ে হুঁশিয়ারি দিল, যদি কথা না রাখো বা বেতন দিতে টালবাহানা করো তাহলে মনে রেখো আমি তোমার নাক কান কেটে নেব। আদিল তার বাবার গাড়ি এবং নিজের নতুন গাড়ি দুটি নিয়েই গ্রামে ফিরল। দূর থেকে আশরাফ চাচা ছেলেকে আসতে দেখে খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। আদিল সব ঘটনা খুলে বললে বাবা চিন্তিত হলেন। তিনি বললেন, বাবা, ওই ব্যবসায়ী খুব প্রতিহিংসাপরায়ণ, তুই সব সময় সাবধানে থাকিস। আদিল মুচকি হেসে বলল, আব্বাজি, সে যদি সাপ হয় তবে আমি ওস্তাদ সাপুড়ে, আপনি চিন্তা করবেন না। পরদিন থেকে আদিল হাবেলিতে কাজে গেল। রহিমবক্স পরিকল্পনা করল ওকে খাটিয়ে মারবে, যাতে ও নিজেই পালিয়ে যায়। সে আদিলকে জমি চাষ করতে এবং বিকেলে জ্বালানি কাঠ নিয়ে আসতে বলল। আদিল সারাদিন একটি গাছের নিচে ঘুমিয়ে কাটিয়ে বিকেলে সামান্য কিছু কাঠ নিয়ে হাবেলিতে ফিরল। রহিমবক্স তার চাকরকে বলল, একে মাত্র 1 মুঠো ভাত আর 1 চামচ ডাল দাও, এটাই এখানকার নিয়ম, থাকতে হলে এটাই খেতে হবে। আদিল কোনো প্রতিবাদ না করে ওই সামান্য খাবার খেয়ে নিজের ঘরে চলে গেল। কিন্তু রাতে প্রচণ্ড ক্ষুধায় আদিলের ঘুম আসছিল না। সে চুপি চুপি গোয়াল ঘরে গেল। সেখানে দেখল একটি বাছুর বাঁধা আছে। আদিল বাছুরটির বাঁধন খুলে দিলে সেটি তার মায়ের দুধ খেতে শুরু করল। গাভীর ওলানে দুধ আসতেই আদিল বাছুরটিকে সরিয়ে বেঁধে ফেলল এবং নিজে পেট ভরে সব দুধ খেয়ে নিল। এরপর সে গভীর ঘুমে মগ্ন হল। পরদিন সকালে রহিমবক্স দুধ দোয়াতে গিয়ে দেখল ওলান একদম খালি। উল্টো গাভীটি তাকে এক লাথি মেরে ফেলে দিল। প্রতিদিন এটাই হতে লাগল। আদিল প্রতিদিন রাতে দুধ খেত আর রহিমবক্স অবাক হয়ে দেখত 1 মুঠো ভাত খেয়েও ছেলেটা দিন দিন আরও শক্তিশালী আর স্বাস্থ্যবান হয়ে উঠছে কিভাবে। কিছুদিন পর রহিমবক্সের স্ত্রী তার বাবার বাড়ি চলে গেল। মাস গড়িয়ে গেলেও সে ফিরল না। একা থাকতে থাকতে রহিমবক্স অস্থিস্থ হয়ে উঠল এবং সিদ্ধান্ত নিল সে নিজে গিয়ে স্ত্রীকে নিয়ে আসবে। সে আদিলকে সাথে নিতে চাইল। রহিমবক্স নিজে ঘোড়ায় চড়ল আর আদিলকে পায়ে হেঁটে সাথে চলতে বলল। আদিল মনে মনে হাসল। সে বুঝল এটা তাকে শায়েস্তা করার এবং পরিশ্রম করানোর নতুন এক ফন্দি। আদিল মনে মনে ভাবল, আমি কি পথেই মরে যাব আর এই সাহেব ঘোড়ায় চড়ে আরামে শ্বশুরবাড়ি পৌঁছবেন? যদি আপনাকে উচিত শিক্ষা না দিই তবে আমার নামও আদিল নয়। কিছু পথ যাওয়ার পর রহিমবক্স ক্লান্ত হয়ে পড়ল। সে একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিতে নিতে আদিলকে বলল, ঘোড়াটার খেয়াল রেখিস, আমি একটু চোখটা বুঝছি। কিছুক্ষণ পর সেখান দিয়ে একদল ব্যবসায়ীর কাফেলা যাচ্ছিল। আদিল সুযোগ বুঝে ঘোড়াটির লেজের সামান্য অংশ কেটে নিজের কাছে রেখে দিল এবং পুরো ঘোড়াটি ওই ব্যবসায়ীদের কাছে চড়া দামে বিক্রি করে দিল। সওদা করার পর আদিল একটি ঝোপের কাছে গিয়ে বসল এবং ঘোড়ার লেজের সেই কাটা অংশটি একটি ইঁদুরের গর্তের মুখে এমনভাবে চেপে ধরল যেন সে ইঁদুর ধরছে। কিছুক্ষণ পর রহিমবক্সের ঘুম ভাঙল। সে এদিক ওদিক তাকিয়ে দেখল ঘোড়া উধাও। আদিল ঝোপের পাশে লেজ ধরে বসে আছে। রহিমবক্স রেগে চেঁচিয়ে উঠল, আদিল, আমার ঘোড়া কোথায় গেল? আদিল অত্যন্ত মাসুম গলায় বলল, সাহেব, ঘোড়া তো ওই ইঁদুরের গর্তে ঢুকে গেছে। আমি অনেক কষ্টে ওর লেজটা ধরে রেখেছি, একা টেনে বের করতে পারছি না। দয়া করে আপনিও একটু জোরে টান দিন। রহিমবক্স রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে লেজ ধরে এক হেঁচকা দিতেই কাটা লেজটা তার হাতে চলে এলো। সে চিৎকার করে উঠল, এ কি মজা হচ্ছে আমার সাথে? আদিল অত্যন্ত গম্ভীর হয়ে বলল, সাহেব, আপনিই তো বলেছিলেন যে যদি আপনি আমার সাথে চালাকি করেন তবে আপনার নাক কান কেটে নেব। এখন দেখুন, লেজ তো আমার হাতেই রয়ে গেল, কিন্তু ঘোড়া নেই। রহিমবক্স আর কিছু বলতে পারল না, কারণ সে জানে আদিল বিপজ্জনক হয়ে উঠতে পারে। অগত্যা তাকে হেঁটেই সামনের দিকে এগোতে হল। পথের মাঝে আরেকটি বাজার পড়ল। রহিমবক্স সেখান থেকে আরেকটি কুচকুচে কালো ঘোড়া কিনল।
তারা আবার এগোতে শুরু করল। রাতে এক জায়গায় তারা তাঁবু গাড়ল। রহিম বক্স পেট ভরে খেয়ে আদিলকে বলল, এই ঘোড়াটা খুব বিশেষ, একে ভালো করে রগড়ে রগড়ে গোসল করা, যেন গায়ের সব ময়লা পরিষ্কার হয়ে যায়। আদিল বাজারে গিয়ে ওই ঘোড়াটিও বিক্রি করে দিল এবং এবার একটি সুন্দর ধবধবে সাদা খরগোশ কিনে আনল। রহিম বক্স জেগে উঠে দেখল আদিল একটি খরগোশ নিয়ে বসে আছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আদিল, ঘোড়া কোথায়? আদিল অত্যন্ত সরলভাবে বলল, সাহেব, আপনিই তো বলেছিলেন রগড়ে রগড়ে ধুয়ে দিতে, আমি এত রগড়েছি যে ঘোড়ার কালো রং উঠে একদম সাদা হয়ে গেছে, আর ঘষতে ঘষতে ঘোড়াটি সংকুচিত হয়ে এই খরগোশ হয়ে গেছে। রহিম বক্স রাগে দাঁত কিড়মির করল, কিন্তু এখন তার আর করার কিছুই নেই। দুজনেই এখন পায়ে হেঁটে চলতে বাধ্য হল। শ্বশুরবাড়ি কাছাকাছি চলে এসেছিল, কিন্তু রহিম বক্স ক্ষুধায় একদম ভেঙে পড়ল। তার সব টাকা ঘোড়া কিনতেই শেষ হয়ে গিয়েছিল এবং সাথে থাকা খাবারও ফুরিয়ে গিয়েছিল। সে একটি গাছের নিচে বসে আদিলকে বলল, আদিল, তুই আগে আমার শ্বশুরবাড়ি যা, গিয়ে বল যে জামাই আসছে, ওরা খুশি হয়ে আমার জন্য খাবারের আয়োজন করবে। আদিল রওনা হল এবং রহিম বক্সের শ্বশুরবাড়ি পৌঁছাল। তার শাশুড়ি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আমাদের জামাই কি ঠিক আছেন? আদিল অত্যন্ত গম্ভীর মুখে উত্তর দিল, না মাজি, সময়টা ভালো নয়। জামাই সাহেবের প্রচণ্ড পেট খারাপ হয়েছে, তিনি পথেই বসে পড়েছেন। তাকে এখন ভারী কিছু খেতে না দেওয়াই ভালো, না হলে অবস্থা আরও খারাপ হবে। শাশুড়ি ভয় পেয়ে গেলেন এবং বাড়ির সবাইকে ডাকলেন। সবাই ভাবল জামাই অসুস্থ, তাই তার জন্য খুব হালকা কিছু রান্না করা দরকার। আদিল সুযোগ বুঝে বলল, মাজি, জামাই সাহেবের জন্য সামান্য একটু জাউ বা খিচুড়ি হলে ভালো হয়, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, আমাকে যদি কিছু ফল, দই আর রুটি দেন তবে ভালো হয়। শাশুড়ি জামাইয়ের জন্য শুধু খিচুড়ি আর আদিলের জন্য ফল, দই, রুটি, এমনকি মিষ্টিও তৈরি করালেন। আদিল আয়েশ করে সব খেল এবং তারপর বাইরে গিয়ে রহিম বক্সকে ডেকে আনল। রহিম বক্স ঘরে এসে দেখল তার পাতে শুধু নামমাত্র খিচুড়ি দেওয়া হয়েছে। তার প্রচণ্ড রাগ হল, কিন্তু নিজের মান বাঁচাতে সে কিছু বলতে পারল না। রাতে ছাদে তাদের বিছানা হলো। আদিল পেট ভরে খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছিল, কিন্তু ক্ষুধায় রহিম বক্স এপাশ ওপাশ করছিল। অবশেষে সে আদিলকে ধাক্কা দিয়ে জাগালো, বন্ধু, তুই তো ফল, দই খেয়ে শান্তিতে ঘুমাচ্ছিস, আমি তো ক্ষুধায় মরে যাচ্ছি। আদিল চুপি চুপি একটি বুদ্ধি বের করল। ছাদের এক কোণে একটি পুরনো ফোকর বা ছিদ্র ছিল, যেখান দিয়ে আগেকার দিনে নিচে শস্য ফেলা হতো। আদিল রহিম বক্সের কোমরে একটি দড়ি বাঁধল এবং বলল, সাহেব, নিচে রান্নাঘরে খাবার রাখা আছে, আপনি নিচে নেমে গিয়ে পেট ভরে খেয়ে নিন। খাওয়া হয়ে গেলে দড়ি ধরে টান দেবেন, আমি আপনাকে ওপরে টেনে নেব। রহিম বক্স খুব খুশি হল। সে দড়ি বেয়ে নিচে নেমে গেল এবং ফল, দই, রুটির উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল যেন কয়েক বছর ধরে সে কিছুই খায়নি। খাওয়া শেষে পেট ভরলে সে দড়ি ধরে টান দিল এবং নিচু স্বরে ডাকল, আদিল, এবার আমাকে উপরে তুলে তোলো। কিন্তু আদিল তখন ঘুমের ভান করে নাক ডাকছিল। রহিম বক্স বারবার মিনতি করছিল, টান টান, তাড়াতাড়ি টান। ঠিক সেই সময় শাশুড়ি রান্নাঘরের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি ভেতর থেকে অস্পষ্ট আওয়াজ পেলেন, খিচে খিচে, অর্থাৎ টান টান। তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং দৌড়ে তার স্বামীকে জাগিয়ে বললেন, ওগো, শুনছ, রান্নাঘরে কোনো জিন বা ভূত ঢুকেছে যে বারবার বলছে টান টান। বৃদ্ধ শ্বশুর তৎক্ষণাৎ তার বড় ছেলে এবং প্রতিবেশীদের জড়ো করলেন। সবাই রান্নাঘরের দরজায় কান পেতে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে তখনও আওয়াজ আসছিল। ততক্ষণে আদিল জেগে উঠে দড়ি টেনে রহিম বক্সকে উপরে তুলে নিল। যখন রান্নাঘরের দরজা খোলা হল, দেখা গেল ঘরটি একদম খালি। সবাই অবাক হয়ে যে যার মতো চলে গেল। কিন্তু ভাগ্য রহিম বক্সের জন্য অন্য কিছুই লিখে রেখেছিল। রাতের শেষ প্রহরে হঠাৎ তার পেটে প্রচণ্ড মোচড় দিয়ে ব্যথা শুরু হল। হয়তো অতিরিক্ত ফল আর দই খাওয়ার কারণেই এমনটা হয়েছিল। সে আদিলকে ধাক্কা দিয়ে জাগিয়ে বলল, ওরে ওঠ, আমার সাথে মাঠ পর্যন্ত চল, পেটে খুব গণ্ডগোল শুরু হয়েছে।
আদিল আধো ঘুমে আলস্যেমি করে বলল, সাহেব, এই শীতে বাইরে যাওয়ার কি দরকার? ওই যে কোণে একটা মাটির হাঁড়ি রাখা আছে, ওটাতেই কাজ সেরে নিন। সকালে আমি চুপি চুপি ওটা বাইরে ফেলে দিয়ে আসব। নিরুপায় রহিম বক্স হাবেলিতে নিজের মান বাঁচাতে ওই হাঁড়িতেই কাজ সারল। ভোর হতেই রহিম বক্সের ঘুম ভেঙে গেল। সে আদিলকে বারবার ঝোঁকাতে লাগল, এই আদিল, ওঠ, তাড়াতাড়ি এই হাঁড়িটা বাইরে ফেলে দিয়ে আয়, নইলে কেউ দেখে ফেললে আমার মানসম্মান সব ধুলোয় মিশে যাবে। কিন্তু আদিল গভীর ঘুমে নাক ডাকতে লাগল। অনেক চেষ্টা করেও আদিলকে জাগাতে না পেরে রহিম বক্স নিজেই চাদর মুড়ি দিয়ে হাঁড়িটি মাথায় তুলে নিল। সে অতি সন্তর্পণে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। উঠোনে আসতেই দেখল তার শ্বশুরমশাই মহিষদের খাবার দিচ্ছেন। রহিম বক্স নজর এড়িয়ে কোনো মতে সদর দরজার দিকে পা বাড়াল। কিন্তু এসবই ছিল আদিলের শেষ চাল। সে ছাদ থেকে সব নজর রাখছিল। সুযোগ বুঝে আদিল একটি মোটা লাঠি নিয়ে চুপি চুপি নিচে নেমে এলো। রহিম বক্স যখন চাদর মুড়ি দিয়ে হাঁড়ি মাথায় নিয়ে বনের দিকে যাচ্ছিল, ঠিক তখনই আদিল পুরো গ্রাম মাথায় তুলে চিৎকার শুরু করল, চোর, চোর! ওই দেখুন, মাথায় হাঁড়ি নিয়ে চোর পালাচ্ছে, ধরো ওকে! ভোরবেলা গ্রামের অনেক মানুষ জেগে গিয়েছিল। তারা লাঠি সোটা নিয়ে চোরের দিকে দৌড়ে এলো। চাদর মুড়ি দেওয়া রহিম বক্সকে দেখে তারা নিশ্চিত হলো যে এটাই চোর। তারপর শুরু হলো লাঠির বৃষ্টি। কেউ পিঠে মারছে, কেউ পায়ে। রহিম বক্স ব্যথায় কুঁকড়ে গিয়ে চিৎকার করে বলতে লাগল, আরে আমি চোর নই, আমি রহিম বক্স। কিন্তু হট্টগোলে কারোর কানেই সে কথা পৌঁছল না। গোলমাল শুনে শ্বশুরবাড়ির সবাই সেখানে চলে এলো। তখন আদিল ভিড়ের মধ্যে থেকে বলে উঠল, সবাই তো এখানে আছেন, কিন্তু আমাদের সাহেবজি কোথায় গেলেন? সবাই চমকে উঠে ভাবল, সত্যিই তো, এত শব্দে জামাইবাবু কোথায়? যখন তারা চোরের মাথা থেকে চাদর সরালো, তখন সবার চোখ কপালে উঠল। সামনে স্বয়ং তাদের জামাইবাবু দাঁড়িয়ে আছেন, গা নীল হয়ে গেছে লাঠির বাড়িতে, আর মাথায় সেই হাঁড়ি। পুরো গ্রামে হাসির রোল পড়ে গেল। রহিম বক্স লজ্জায় মাটির সাথে মিশে গেল। তার সব অহংকার, দম্ভ আর আভিজাত্য এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। তাকে ভেতরে নিয়ে গিয়ে কাপড় বদলে দেওয়া হলো এবং তার স্ত্রী গুলজার বিবিকে সাথে দিয়ে অত্যন্ত উপহাসের হাসি দিয়ে তাদের বিদায় জানানো হলো। গ্রামের পথে ফেরার সময় আদিল খুব নিচু স্বরে বলল, সাহেবজি, আপনার হাঁড়ির উপর প্রথম লাঠিটা আমিই মেরেছিলাম, আর চোর বলে চিৎকারটাও আমিই করেছিলাম। রহিম বক্স যেন আকাশ থেকে পড়ল। তার চোখে জল এসে গেল। সে ভীতু গলায় জিজ্ঞেস করল, আদিল, তুই আমার সাথে এমন কেন করলি? এতে তোর কি লাভ হল? আদিল অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দিল, আমি ঠিক তাই পেয়েছি যা আপনি আমার বৃদ্ধ বাবা মোহাম্মদ আশরাফকে মাঝ রাতে উলঙ্গ করে বনের মধ্যে তাড়িয়ে দিয়ে পেয়েছিলেন। এটা ছিল আপনার সেই অন্যায়ের প্রতিশোধ। রহিম বক্সের মাথা নত হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ে বলল, আদিল, আমাকে মাফ করে দে, খোদার দোহাই, এবার আমাকে ছেড়ে দে। আদিল গম্ভীর হয়ে বলল, এত সহজে মুক্তি নেই সাহেব। কথা ছিল, আপনি আমাকে চাকরি থেকে বের করলে আপনার নাক কান কেটে আমার হাতে দেবেন। রহিম বক্স হাত জোর করে বিনতি করতে লাগল, আদিল, তুই যা চাবি তাই দেব, শুধু আমার নাক, কান আর সম্মানটা রক্ষা কর। তখন আদিল তার শেষ শর্ত দিল, কথা দিন, আজ থেকে আর কোনো গরিবকে ঠকাবেন না, কারোর দারিদ্র্য নিয়ে বিদ্রূপ করবেন না, আর এই মুহূর্তে আমার হাতে 500 টাকা দিন। রহিম বক্স সাথে সাথে 500 টাকা আদিলের হাতে তুলে দিল এবং নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে মাথা নিচু করে বসে রইল। আদিল বীরের বেশে নিজের বাড়িতে ফিরে গেল। রহিম বক্স সত্যিই জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিল। এরপর থেকে সে আর কাউকে ঠকাত না। সে মন থেকে তওবা করল এবং মোহাম্মদ আশরাফের কাছে গিয়ে ক্ষমা চাইল। রহিম বক্স তার হাবেলির সম্পদ এখন দুস্থদের সেবায় আর খয়রাতে খরচ করতে শুরু করল। যারা বাবা মায়ের মনে কষ্ট দেয় তারা জীবনে কখনো শান্তি পায় না। যে গরিবকে লাঞ্ছিত করে আল্লাহ তাকে দুনিয়াতেই অপমানিত করেন, আর যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সম্মান, বুদ্ধি এবং প্রতিশোধ নেওয়ার সুযোগ দুটোই দান করেন। আদিলের বুদ্ধিমত্তা শুধু তার বাবার সম্মানই ফিরিয়ে আনেনি, বরং একজন অত্যাচারী মানুষকে ভালো মানুষে পরিণত করেছিল। আজও ওই গ্রামে এই গল্প শোনানো হয়। যখন কোনো শিশু জিজ্ঞেস করে, গরিবরা কিভাবে জয়ী হয়, তখন বড়রা হেসে বলেন, বুদ্ধি আর ধৈর্য দিয়ে বাবা, বুদ্ধি আর ধৈর্য দিয়ে।